ভৌতিক স্টেশনে সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম পুরনো বাড়ি। গল্পের লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প। এটা কিন্তু সত্যি ঘটনা। আমার জ্যাঠামুনির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন, আমিও সেইভাবেই তোমাদের বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। তখন আমার বয়স ওই 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্যে বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরে যাওয়াই ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালি বাড়ি, তাই পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারিদিক বেশ ফাঁকা। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? হ্যাঁ। তা এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ কিন্তু খুব খারাপ জায়গা। বললাম, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙ্গাওয়ালা বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল, ওই একেবারে মন্দিরের পাশে। যাবেন নাকি সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গায় ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? আমি 1 মাস থাকবো। ভদ্রলোক আমার আপাত মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই তো খালি আছে। আমি ওপরে থাকি, আপনি নিচে থাকবেন। তবে 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বার করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো পায়খানা, চারিদিকে গাছপালা, বন, মাঝে মধ্যে 2-একটা বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক 10 টাকা নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাইতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল, তাইতেই রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা বেশ ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, প্যাঁড়া ও চমচম কিনে বাড়ি ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ, কাজেই অল্প অল্প শীতও পড়েছে। ঘরে এসে তালা খুলেই আমি তো অবাক। দেখলাম ঘরের ভেতর হেরিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব গুছিয়েও রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি তো আমার কাছেই ছিল। তাহলে ঘরের কাজ কে করলো? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম, তবে 2-3 বার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে উপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঘরে গজেনবাবু আছেন? মহিলা
আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেল। তার ব্যবহার দেখে আমার মনে মনে বেশ রাগ হলো। আচ্ছা অভদ্র তো। মেজাজটাও খিঁচড়ে গেল, কেননা এই ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই কোনো ডুপ্লিকেট চাবি আছে। যদিও এতে আমার উপকারই হয়েছে, তবু এই জিনিস তো কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যাঁড়া চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম ভাঙল, দেখলাম সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুঁয়োতলায় দাঁতন করতে দেখলাম, তাই আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু এক গাল হেসে বললেন, কি ভায়া, রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের কথাটা বললাম। দেখলাম কথাটা শুনে গজেনবাবু যেন একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সবসময় কিন্তু নিজের কাছেই রাখবেন, আর সন্ধ্যের পর জানলা দরজা পারলে বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লেও দরজা খুলবেন না। এইসব জায়গা তো ভালো নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না, ওধারে আমার একটা বাড়ি আছে, সেইখানে থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে কাল আলোটা জ্বালল কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? হাহ, তিনি তো অনেকদিন গত হয়েছেন। কত হয়েছেন? তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন মশাই, এখানে কোনো মহিলা থাকেন না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা যেন সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি যেন আমায় এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলা পেলে মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব আজ কে কিভাবে আমার ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যার আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে নজর রাখলাম। সন্ধ্যের যে উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো ঝলে উঠল ঘরের ভিতর। সব কিছু দেখে তো ভয় কাঁটা দিয়ে উঠল গায়ে। চারিদিক নিস্তব্ধ নিচ্ছুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাইতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্তর কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে আমার রাতের খাবারটা পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো, ভয় তো গলা দিয়ে স্বরও বেরোচ্ছে না। গজেনবাবুও সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তা বোধহয় এবার আমি বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না, ওই মহিলাটিকে, টপিকে। হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? তাই বসে বসে মনস্থির করে ফেললাম, না, আজকের রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে কি করে যে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যাঁড়া চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল
তাতে হাত পর্যন্ত দিলাম না। কিন্তু এবার যে জল খেতে হবে। কলসি গড়াতে গিয়েই অবাক, এ কি, জল কই? আমি যাবার আগে তো জল ভর্তি কলসি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার উপর ভয়ে এবং প্যাঁড়া চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি, বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবুও যেতেই হবে। তবে যেতে গিয়ে বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হেরিকেনটাও যেন নিভে গেল। এইবার আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। আমি ভয়ে ভয়ে প্রায় জোরে কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আবার অনেক কাজ তো এমনিই করে দিচ্ছ। তবে কেন কেন এমন করছো আমার সঙ্গে? আমি তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকেই তো এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে, আমি দেখেছি। কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না। কি করি বা জানবো? সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুয়ো তলায় তাকাতেই দেখলাম কুয়োর পাড়ে একটা হেরিকেন চলছে। কিন্তু তারপরেই যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সব কিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তক্ষুনি মালপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। আবার কেউ থাকে এখানে? লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন গল্প শোনার জন্য।